সুপ্রিয় দর্শক, মেহেরপুর প্রতিদিন স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি। সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠানে আজকে দুইজন অতিথিকে নিমন্ত্রণ জানিয়েছি। দুজন অতিথি মেহেরপুরের সিনিয়র সাংবাদিক, মেহেরপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি রুহুল কুদ্দুস টিটু ভাই এবং মেহেরপুর প্রতিদিনের সম্পাদক এবং কালের কণ্ঠে জেলা প্রতিনিধি ইয়াদুল মমিনকে। কথা বলবো বিভিন্ন সংবাদ নিয়ে, তবে আজকে মেহেরপুরের একটু ব্যতিক্রম ঘটনা আছে সাংবাদিকদের নিয়ে। সে বিষয়টি নিয়েই আমি আলোচনা আজকে শুরু করব। মেহেরপুরের সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে 7 দিনের কর্মসূচি ঘোষণা করেছিল গতকাল মেহেরপুরের সাংবাদিক সমাজের ব্যানারে। সেই সাংবাদিক সমাজের ব্যানারে মূলত একজন মুখপত্র ছিলেন, একজন আহ্বায়ক ছিলেন। সেই আহ্বায়কও ছিলেন মূলত আমাদের রুহুল কুদ্দুস টিটু ভাই। টিটু ভাইকে আহ্বায়ক করে সাধারণ সকল সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে গত কিছুদিন আগে রবিবার, আজকে নবম দিন, মেহেরপুরের ডিডি সমাজসেবা অধিদপ্তরের মেহেরপুরের উপপরিচালক আব্দুল কাদের তার অশালীন আচরণের প্রশ্নে মেহেরপুরের সাংবাদিকরা, মেহেরপুর জেলার সাংবাদিকরা সকলে একত্রিত হয়েছিল মূলত রুহুল কুদ্দুস টিটু ভাইয়ের এই নেতৃত্বে। আজকে আমরা যখন মেহেরপুরে জেলা প্রশাসকের ক্যাম্পাসের সামনে যখন আমরা পথসভা করছিলাম, তার সেই পথসভা শেষ হওয়ার পরবর্তী 6 ঘন্টা বা 7 ঘন্টার মধ্যেই সেই ডিডিকে প্রত্যাহার করেছে। আমরা সেই ডিডি সেই সম্পর্কে আমরা আদ্যপান্ত আলোচনা করার জন্য মূলত আজকে টিটু ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমি একই সাথে ইয়াদুল মমিন আপনাকে স্বাগত জানাচ্ছি। মেহেরপুর প্রতিদিনের সকল শ্রোতা সাংবাদিকদেরকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে এবং একই সাথে মেহেরপুর প্রতিদিনের সংবাদ বিশ্লেষণের সকল পাঠক এবং দর্শকদেরও আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে। আমি প্রথমে টিটু ভাইয়ের কাছে আসব। টিটু ভাই, সেই অর্থে বলা যায় একটা সফল নেতৃত্ব এবং সফল সংগ্রাম, সফল আন্দোলন, যার ফলশ্রুতিতে এই ধরনের একটা ফৌজদারি অপরাধ করার মতো একজন সরকারি কর্মকর্তা যে ধৃষ্টতা দেখিয়েছিলেন, এবং বলা যায় যে এইটার একটা শেষ পরিণতি হতে সময় লাগলো, যদিও কিভাবে ব্যাখ্যা করবেন? দেখুন, মেহেরপুরের সাংবাদিক সমাজ, তাদের একটা ঐতিহ্য আছে। প্রতিটি সাংবাদিক মেহেরপুরের কিন্তু খুবই ভদ্র এবং তারা সাংবাদিকতার নীতিমালাকে পালন করার চেষ্টা করে। এই সাংবাদিক দুর্নীতির তথ্য সংগ্রহ করতে, যে আপনার মেহেরপুর প্রতিদিনও গিয়েছে, দুর্নীতির অনেক সংবাদ সংগ্রহ করে এবং প্রকাশও করেছে। এই সূত্র ধরেই বলা যায় যে সাংবাদিক হিসাবে ডিবিসির সাংবাদিক এবং অন্যান্য সাংবাদিকরা তার তথ্য পেয়েছিল। তো সেদিন ডিবিসির সাংবাদিক এবং রয়টার্সের সাংবাদিক, তারা দুজনেই বিডি রয়টার্স যেটা বলা হয়, এই দুইজন সাংবাদিক, একজন জাকির হোসেন আর একজন আবু আক্তার করণ, দুর্নীতির তথ্য সংগ্রহ করতে গিয়েছিলেন এবং ওনারা তথ্য নিয়ে গিয়েছিলেন এবং সেই তথ্য নিয়ে ওই সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালকের কাছ থেকে জানতে চেয়েছিলেন যে তিনি এইটার সাথে জড়িত কিনা বা এটার ব্যাপারে কি বলবেন, তার বক্তব্য নেবেন। এরই মাঝে তিনি তখন নাকি বাইরে থেকে কাবুলে এসছেন, মানে গাড়ি নিয়ে গেছিলেন অবৈধভাবে কুষ্টিয়াতে ওনার শ্বশুরবাড়িতে, সেখান থেকে উনি আসছেন, সেই ছবিটাও তুলেছিল। তারপরে উনি সিঁড়ি দিয়ে উঠছেন, সেটাও নিয়েছে। তারপরে উনি যায় ওনার যে ফ্রেশ রুম ছিল, ওখানে বোধহয় ফ্রেশ হয়ে আসছে। তো ওনার ওটা একটা বেডরুম, যেটা অফিস আর বেডরুম পাশাপাশি। তো এটার বোধহয় ছবি তুলেছিল, যার ফলে উনি ভীষণভাবে ক্ষিপ্ত হয়ে যান এবং ক্ষিপ্ত হয়ে যে উনি লোকজনকে ডাক দেন, ধর সাংবাদিককে ধর, মার। এর মধ্যেই তার ওই যে দুজন কর্মচারী তাৎক্ষণিকভাবে ওখানে ছিল, একজন হচ্ছে ড্রাইভার, তার নিজস্ব নিয়োগ করা ড্রাইভার, এরা সবাই মিলে গিয়ে সাংবাদিককে ধরে নেয়। এবং সবথেকে আশ্চর্য বিষয়, আমরা ভিডিও ফুটেজে দেখছি যে সমাজ কর্মকর্তা নিজে সাংবাদিককে গায়ে হাত দিচ্ছেন এবং তার কাছ থেকে ওই ডিবিসির ক্যামেরা কেড়ে নিয়েছেন। এই যে ক্যামেরা কিনে নিলেন এবং সবকিছু করে আবার ওরা ওটাকে ভাঙচুর করেছে, এটা অকল্পনীয় একটা ঘটনা।
সংবাদ পরিবেশন করা একটা সাংবাদিকের দায়িত্ব এবং কর্তব্য। সে সংবাদ সংগ্রহ করতে গেছে, তথ্য নিতে গেছে। ছবি যেটা আপনার কাছে মনে হচ্ছে এই ছবিটা সে তুলেছে, এটা আমার খুব ঠিক না, তাহলে আপনি তার সাথে তো কথা বলবেন। কথা বলার পরে আপনি বলেন যে দেখেন এটা ঠিক হবে না, আপনি আমার এটা দেবেন না, এরকম কথা তিনি বলতে পারতেন। একজন জেলা পর্যায়ের কর্মকর্তা কিন্তু তাই বলবেন। উনি যদি মনে করেন যে ওই সাংবাদিক এটাকে অবৈধভাবে করেছে, করতে পারেন তিনি বলতে পারতেন যে আপনি এটা অবৈধ করলেন, এটা ঠিক না, বা ওনার সাথে তর্ক বা কোনো কথাই না বলে উনি গায়ে হাত দিলেন। আমাদের আপামর সাংবাদিকের কিন্তু একটাই প্রশ্ন, যে একজন জেলা পর্যায়ের কর্মকর্তা একজন সাংবাদিকের গায়ে হাত দিতে পারে কি? এই আইনটা উনি কেন হাতে তুলে নিলেন? ওনার হাতে তো আইনের অনেক সুযোগ রয়ে গেছে। আমরা কিন্তু দুটো কথা বলেছি, সেদিন আপনারাও উপস্থিত ছিলেন, আমরা জেলা প্রশাসকের ওখানে। এই দুটো কথার মধ্যে সব থেকে প্রথম কথা ছিল এটা, যে আমার সাংবাদিক যদি কোনো দোষ করে থাকে সেটাও আপনি দেখুন, আর উনি কি দোষটা করলেন সেটা আপনি দেখুন। জেলা প্রশাসক মহোদয় বললেন যে আমরা এটা এটা মেহেরপুরের সাথে এটা চলে না, মেহেরপুরের যে ইতিহাস ঐতিহ্যের সাথে এটা খুবই বেমানান হচ্ছে। তিনি বললেন আমি এটা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। তাহলে আমরা বসেছি ঘটনা ঘটার দেরি, এবং 8 তারিখে সম্ভবত ঘটনাটা, তো এরপরে আজকে হলো 16 তারিখ, নবম দিন। এই নবম দিনে আমরা এতদিন এই 8টা দিন অপেক্ষা করলাম যে উনি তদন্ত করবেন, বললেন যে একটা ফর্মালিটিজ আছে, এটা নিয়ম আছে, তো ঠিক আছে, নিয়ম থাকতেই পারে। তখন তো কমিটি করেছেন, কমিটি করেছেন, তাৎক্ষণিক কমিটি করে দিলেন। এটা করে দেওয়ার পরে আমরা আশাবাদী হলাম যে এটার একটা তাৎক্ষণিক একটা ব্যবস্থা হবে। আমাদের দাবি কিন্তু কিছু ছিল না, তাৎক্ষণিকভাবে তাকে প্রত্যাহার করে নেওয়া হোক বা কোনো এক জায়গাতে দিয়ে দেওয়া হোক। সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে কিন্তু এটা তাৎক্ষণিকভাবে যদি জানানো হয়, তা আমার বিশ্বাস যে এটা অবশ্যই তাৎক্ষণিকভাবে একটা পদক্ষেপ নেওয়া হতো। একজন জেলা প্রশাসক বলবে তার কথার গুরুত্ব হবে না, তিনি সুপারভাইজিং অথরিটি, এটা হতে পারে না। তিনি ওটা করলেন, কিন্তু তিনি জানালেন না। 8টা দিন অপেক্ষা করতে হলো সাংবাদিকদেরকে। 8ম দিনের মাথায় সন্ধ্যায় বিকালে যখন ওনার কাছে যাওয়া হলো যে এটার কি ফলাফল হলো, আমাদের সাংবাদিকদেরকে নিয়েও শুনানি করা হয়েছে, যারা ওখানে উপস্থিত ছিল তাদের কাছ থেকেও শোনা হয়েছে, যারা ঘটনার সাথে জড়িত ছিল। তাহলে শুনানি হলো, সব হলো। এবার 8 দিন পরে যখন জানতে যাওয়া হলো, তখন তিনি জানালেন যে একজনের দিকে তাকাচ্ছেন আর একজন ম্যাজিস্ট্রেটের দিকে তাকাচ্ছেন, উনি একবার কমিটির দিকে তাকাচ্ছেন, আচ্ছা এটা দেখেন, এটা কি হলো, কি অবস্থা, এরকম। তখন সাংবাদিকরা মানসিকভাবে হতাশার মধ্যে পড়ে যায় যে এটা তো তাহলে কাজ হচ্ছে না, তাহলে এটা কি করা যায়। তখন আমরা তাৎক্ষণিকভাবে মেহেরপুরে সাংবাদিকদেরকে নিয়ে একটা মিটিংয়ে বসি, এবং এই মিটিংয়ে জরুরিভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে মেহেরপুরে আপামর সকল সাংবাদিক ভাইদেরকে আমরা আহ্বান জানাবো, তারা যেন এই আন্দোলনে আসে। আপনি প্রশ্ন করেছেন যে আন্দোলনের যে সফলতা, এই সফলতা হচ্ছে ঐক্যবদ্ধতা। আমরা যে ঐক্যবদ্ধ হয়েছি ওই প্ল্যাটফর্মে আমাদের মত আদর্শ যাই থাকুক না কেন, আপনি একটা সংগঠন করেন, আমি একটা সংগঠন করি, আরেকটা সংগঠন আরেকজনা করতেই পারে, কিন্তু আমাদের স্বার্থে সাংবাদিকের জায়গাতে আমরা সাংবাদিক হিসাবে এই জায়গাটা আমাদেরকে ঠিক হতে হবে। আমরা সেটা ঠিক হতে পেরেছি। এখন আমার নেতৃত্বে আপনি বলেছেন, আমি বলবো আপনাদের সকলের নেতৃত্বে, ঠিক আমার নেতৃত্ব বলে কথা নয় এখানে, কারণ আমিও একজন সাংবাদিক, একজন সিনিয়র হয়ে গেছি। সাংবাদিক হিসেবে আমার একটা অভিজ্ঞতা রয়েছে। আপনারা আমাকে সম্মান করেন, আপনারা আমাকে মানেন, মেহেরপুরবাসী আমাকে শ্রদ্ধা করে। আপনাদের এই যে শ্রদ্ধা, স্নেহ, ভালোবাসা পাওয়ার কারণে হয়তো আমাকে আপনারা দায়িত্বটা দিয়েছিলেন। এই আপনাদের দেওয়া দায়িত্ব আজকে আমি পালন করার চেষ্টা করেছি। আমরা 7 দিনের কর্মসূচি দিয়েছিলাম। আমি আসবো আপনার কাছে, আমি একটু ইয়াদুলের কাছে যেতে চাই। রাষ্ট্রপতির আদেশক্রমে মোহাম্মদ নায়েব আলী, উপসচিব প্রশাসন 4, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব, 16 তারিখ আজকে, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব, তিনি জেনারেল ম্যানেজার, উপসচিব, উপপরিচালক
এতিম প্রতিবন্ধী শিশুদের প্রশিক্ষণ পুনর্বাসন কেন্দ্র আশাশুনি সাতক্ষীরায় এই ডিডি আব্দুল কাদেরকে বদলি করেছে। এটা আজকে তাকে দায়িত্বভার বুঝিয়ে দিতে বলেছে এবং এটাকে আমরা যেটা স্ট্যান্ড রিলিজ বলি, স্ট্যান্ড রিলিজ। স্ট্যান্ড রিলিজ। আন্দোলনের মুখে আমরা এই রেজাল্ট পেলাম। বিগত সময়েও বিভিন্ন ঘটনায় আমরা কিন্তু এ ধরনের মেহেরপুরের সাংবাদিক সমাজ নিয়ে আমরা বিভিন্ন ধরনের আন্দোলন করেছি। তাৎক্ষণিকভাবে আমাদের এ ধরনের একটি অর্জন এটাই প্রথম। আপনি কীভাবে দেখছেন? প্রথমেই ধন্যবাদ জানাই মেহেরপুরের সকল সাংবাদিক যারা আমরা একত্রে আজকে এই ঘটনাটা নিয়ে আমরা রাস্তায় নেমেছিলাম। রাস্তায় নেমেছিলাম মূলত দুটো কারণে। একটা হচ্ছে যে আমরা সাংবাদিক, আমরা কলম সৈনিক, মানুষে বলে আমাদের জাতির বিবেক। তো সেই বিবেকের তাড়নায় আমার একজন সাংবাদিক সহকর্মী যখন নির্যাতিত হয়, তার ক্যামেরা ভাঙচুর হয় এবং এটা যখন দিনের আলোর মতো পরিষ্কার, এটা ফেসবুকে বিভিন্ন অনলাইনে এই মারামারির ঘটনা, তারপরে আপনার এই ক্যামেরা ভাঙচুরের ঘটনাটা যখন ভাইরাল হয়, তারপরেও যখন বিচার হয় না, তারপরে যখন ওই কর্মকর্তার বদলি হয় না, ওই কর্মকর্তার বিরুদ্ধে কোনো অ্যাকশন হয় না, তখনই কিন্তু আমরা আসলে এই সাংবাদিকরা সবাই ঐক্যবদ্ধ হয়েছে। যে আপনি জানেন যে মেহেরপুরে 2টা প্রেস ক্লাব, সদ্য আরেকটা রিপোর্টার্স ক্লাব হয়েছে, গাংনীতেও 2টা প্রেস ক্লাব। আজকে আমরা যারা ওই পথসভায় দাঁড়িয়েছিলাম, আমার মনে হয় কে প্রেস ক্লাবের সভাপতি, কে জেলা প্রেস ক্লাবের সভাপতি, কে গাংনী প্রেস ক্লাব, কে উপজেলা প্রেস ক্লাব, কে রিপোর্টার্স ক্লাবের সভাপতি, এই জিনিসটা মানে কারো মাথায় ছিল না। কারণ আমরা সাংবাদিকদের ব্যানারে সাংবাদিকদের ব্যানারে আজকে সবাই এক হয়েছিলাম যে আমার সহকর্মী নির্যাতিত, আমার সহকর্মী আজকে আক্রান্ত, কালকে আমিও আক্রান্ত হতে পারি, সেই সহমর্মিতার জায়গা থেকে। প্রথমত আমি মনে করি এটাই যে একজন সহকর্মী আক্রান্ত যেদিন হয়, আমার ধারণা ছিল যে প্রশাসন এটা ওই দিনই ব্যবস্থা করে নেবেন এবং যে কারণে ওই দিন জেলা প্রশাসক সাহেব তার কার্যালয়ে আমাদের ডেকেছিলেন। আপনিও ছিলেন, আমরা সবাই ছিলাম এখানে, পাশাপাশি আরও বেশ কয়েকজন সাংবাদিক নেতৃত্ব ছিলেন। সব মিলে সবার একটাই কথা ছিল যে আমরা আশা করেছিলাম যে আজকের মধ্যেই একটা ঘটনা, প্রাথমিক একটা সিদ্ধান্ত আমরা পাব। তারপরও উনি সেই বিষয়টাকে গুরুত্ব সহকারে দেখলেন, দেখে একটা কমিটি করলেন। কমিটি করার পর আজকে 8 দিন হয়ে গেল, তেমন কোনো রেজাল্ট পেলাম না। আজকে যখন আমরা ঐক্যবদ্ধভাবে একটা কর্মসূচিতে সবাই অংশগ্রহণ করলাম, এইটা সবার কাছে একটা মেসেজ পৌঁছেছে। মেসেজটা হলো এই, যেখানে ক্লাব অনেক থাকতে পারে, এখানে সংগঠন অনেক থাকতে পারে, কিন্তু সাংবাদিকরা তাদের স্বার্থে মানে যে কোনো সময় যে কোনো কর্মকর্তার বিরুদ্ধে তারা এক হতে পারে। এই মেসেজটা তাদের কাছে খুব দ্রুত পৌঁছেছে এবং যে মেসেজের কারণে কিন্তু খুব জরুরিভাবে তার কয়েক ঘন্টার মধ্যে আমাদের সমাজসেবা যে অভিযুক্ত ডিডি আব্দুল কাদেরকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। শুধু স্ট্যান্ড রিলিজই না, আমার মনে হয় এটা একটা ডিমোশন প্রক্রিয়া, এটা বিভাগীয় একটা শাস্তি। বিভাগীয় শাস্তি কেন বলছি? কারণ ওনাকে যেখানে বদলি করা হয়েছে সেটা হলো সাতক্ষীরার আশাশুনি একটা উপজেলা, যে উপজেলায় একটা এতিম শিশুদের জন্য প্রশিক্ষণ এবং পুনর্বাসন কেন্দ্র আছে, তাও এতিম প্রতিবন্ধী শিশুদের। যেখানে আমি খোঁজ নিয়েছি সেই আশাশুনি এলাকায় ঠিক মতো গাড়ি চলে না, তাদের রাস্তাঘাট খুব খারাপ অবস্থা। সেখানে লবণাক্ত পানি খেতে হবে, লবণাক্ত পানি গোসল করতে হলে সেই লবণাক্ত পানি ইউজ করতে হবে। ওখানে যে কোনো কর্মকর্তা কর্মচারী থাকতে চায় না, এমন একটি জায়গায় ওনাকে বদলি করা হয়েছে। আমি মনে করি এটা একটা পানিশমেন্ট এবং একদিনের মধ্যেই, আজকে হয়তো দুপুরের দিকে এই অর্ডারটা হয়েছে, দুপুরের মধ্যেই তাকে, আজকের মধ্যেই তাকে এখান থেকে দায়িত্ব হস্তান্তর করে আবার আগামীকালকে হয়তো সেখানে তাকে পৌঁছাতে হবে। তো আমার মনে হয় এটা সাংবাদিকদের বিজয়, এটা ঐক্যবদ্ধতার একটা বিজয়, আমি এটা মনে করি। আমি টিটু ভাইয়ের কাছে আসি। টিটু ভাই, ঐক্যবদ্ধভাবে আমরা একটা আন্দোলন করলাম, সে আন্দোলনের একটা রেজাল্ট আসলো। অবশ্যই একটা প্রেশার তো প্রশাসনও হয়তো সেই প্রেশারটা নিতে পারিনি। আমরা যেভাবে ব্যাখ্যা করি না কেন, আমাদের এর জন্য কিন্তু সংযত হয়ে 9টা দিন অপেক্ষাও করতে হয়েছে। 9ম দিনে আমরা এখানে গেলাম। ওনার কি আসলে এই বদলি, আমি যদি আদুলের ভাষায় বলি, তেনার কিছুটা ডিমোশন হয়েছে, যদি এটা ধরেই নিই।
তাহলে তিনার সাথে যারা সংশ্লিষ্ট ছিল, অবৈধভাবে একজন ড্রাইভারকে নিয়োগ দিয়েছিলেন, ওনার অন্যান্য অপরাপর যে সমস্ত দুর্নীতি, আপনি জানেন সামাজিক নিরাপত্তা বেষ্টনীর প্রায় সকল কাজই সমাজসেবা অধিদপ্তর দিয়ে করানো হয়। যেখানে আর্থিক বিষয় থাকে সেখানে অর্থনৈতিক কেলেঙ্কারি থাকে, অন্তত সাংবাদিকরা সেই দিকে দৃষ্টি দিয়েই থাকে যে দুর্নীতি এখানে আছে। এহেন বাস্তবতায় এই একটা জেলা অফিস, এহেন একটা গুরুত্বপূর্ণ অফিস, অন্যান্য জনের কি আসলে বিচারিক প্রক্রিয়ায় তাদেরকে আনতে হবে না? হ্যাঁ, অবশ্যই আনতে হবে। এটা দেখেন, এই ঘটনাটা যেটা ঘটেছে সেটা হলো ঘটনার সাথে সাথেই কিন্তু ডিবিসি সাংবাদিক একটা মামলা দায়ের করেছে, যেটা ফৌজদারি মামলা, এবং এই মামলাতে আরো 2 জন অভিযুক্ত রয়েছে, 3 জন রয়েছে অভিযুক্ত। তো এই অভিযুক্তদের কিন্তু দেখতে হবে। আমাদের একটা ইস্যু ছিল আজকে, যে আমরা বলেছিলাম এই 7 দিনের কর্মসূচির মধ্যে যে তাকে তাৎক্ষণিকভাবে বদলি করো, তোমরা কেন করোনি, তোমরা কেন রেখেছ? তো সেখানে আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টার ফসল আজকে এই তার বদলি। এবং এই বদলিটা দেখেন, আমি জানি না, প্রশাসনের একটু মাঝে মাঝে বোধহয় কোনো রকম সমস্যা হয়। এটা কিন্তু ওনারা অনেক আগেই করতে পারতেন। উনি যে তৎপরতা দেখালেন, যেহেতু ওনার কার্যালয়ে, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আমরা এই সভাটা করছি, এবং সেখানে আমরা প্রত্যেকে ঐক্যবদ্ধভাবে একই কথা বলেছি। আপনিও বক্তব্য দিয়েছেন, উনিও বক্তব্য দিয়েছে, অন্য রিপোর্টার্স ইউনিটের ওই যে ভদ্রলোক উনিও বক্তব্য দিয়েছেন, সকলে সাংবাদিক ছিলাম আমরা, কেউ কিন্তু কোনো ক্লাবের ছিলাম না। তাহলে এই যে সাংবাদিকতা হিসাবে আমরা বক্তব্য গিয়ে শুধু একটা কথাই বলেছি, যে দুর্নীতি কারণে সাংবাদিক তথ্য সংগ্রহ করতে গেছে, তাকে আপনি এই ধরনের কাজটা করলেন, আর তার অপরাধ, তা ফৌজদারি অপরাধ নয়। তাহলে অপরাধ উভয় পক্ষেই আমাকে দেখতে হবে। আমি সাংবাদিক বলে আমি ফেরেস্তা নই, আমার ভুল থাকতেই পারে, তাহলে আমারটাও দেখো। আমরা তো এটা বলেছি, কিন্তু তোমরা কি করলে? আমরা বারবার করে বলেছি যে মেহেরপুর জেলার একটা ঐতিহ্য আছে, সেদিন মিটিংয়ে বারবার করে বলেছি এই কথাটা। এই ঐতিহ্যের কথা ডিসি সাহেব নিজে বললেন, তাহলে কেন এত ডিলে হলো? দেয়ার ইজ এ কোশ্চেন। এই আমলাতান্ত্রিক জটিলতাটা কিন্তু আমাদের সমাজে থেকেই গেছে। ওই ভিডিওতে আপনাকে একটু স্মরণ করে, ভিডিওতে উনি চিল্লিয়ে বলছেন যে দড়ি নিয়ে আয়, বাঁধতে হবে। হ্যাঁ, বাঁধতে হবে। এটা ওই সমাজসেবা অভিযোগের কর্মকর্তাই কথা। ফৌজদারি অপরাধে। হ্যাঁ, এটা ফৌজদারি অপরাধ নয়। অফকোর্স। তাহলে এই যে অপরাধগুলো হচ্ছে, এই অপরাধগুলো তিনি করলেন, এবং তাৎক্ষণিকভাবে একটা জিনিস আমার কাছে খুব ভালো লেগেছে, যে মেহেরপুর প্রশাসনের মধ্যে থেকে পুলিশে মামলা দায়ের করা হচ্ছে, এবং তাৎক্ষণিকভাবে উনি পুলিশ কেটে গেছেন, এখানে আমাদের লোক পুলিশ কেটে গেছে। এখন পুলিশ কিন্তু গিয়ে তাৎক্ষণিকভাবে উভয় পক্ষের কথা শোনাচ্ছে, শুনে পারফেক্ট রিপোর্টটা তাদের কাছে প্লেস আপ করেছে। এখন কে আমার কে তোমার, এটা তো আমার দেখার দরকার নেই। বিচার যখন হবে তখন সবটাই ন্যায্য বিচার করতে হবে। সেই জায়গাটা থেকে এই যে বদলিটা করা হয়েছে, এটা নিঃসন্দেহে শাস্তিমূলক বদলি। যেটা ইয়াদুল মমিন বললেন, আশাশুনি উপজেলাটা নিঃসন্দেহে একটা রিমোট এলাকা, ভীষণ রিমোট এলাকা, এবং ওখানে পানি থেকে আরম্ভ করে সব কিছু নোনা। তো উপকূল এলাকা, হ্যাঁ, যেটা আপনার ওই যে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ হলে ওই এলাকাটাকে শেল্টার হিসাবে ওইটাকে শেল্টার সেন্টার রয়েছে। এতিম প্রতিবন্ধীদের শিশু আছে, যে পরিমাণ থাকার কথা তারাও থাকতে চায় না, এমন একটি রিমোট এরিয়া। হ্যাঁ, তো এই জায়গাটাতে তাকে ট্রান্সফার করা হয়েছে। তো আজকে আমরা এটা আলোচনা করলাম কিছুক্ষণ আগেই। আমাদের যে সাংবাদিক সমাজের যে দায়িত্ব নেওয়া ছিল, সেখানে আমি লাইভ প্রোগ্রামে বলেই আসলাম, এই সংবাদ সম্মেলন করে আসলাম। সেখানে বলা হলো যে আমরা, এটা আমাদের সফলতা এসছে, কিন্তু ওই যে বাকি 2 জন রয়ে গেছে, সেটাও আমরা বলেছি যে এই বাকি 2 জনের ব্যাপারে পদক্ষেপ নিতে হবে। এরা কি করে আসলো, এবং এরা কি করে এই ঘটনা ঘটালো, এবং কার নির্দেশে? না, শুধু এই 2 জন না, সেক্ষেত্রে ওনার সাথেও তো, ওনাকেও এই ফৌজদারি অপরাধের ক্ষেত্রে ওনাকেও তো মুখোমুখি হয়, আইনের মুখোমুখি হতে, আইনের মুখোমুখি, ওনাকে টেবিলের মুখোমুখি হতে হবে। আইনের মুখোমুখি মামলা যখন দায়ের হয়েছে, না, এটা তো একটা প্রক্রিয়া গেছে, এটা বিভাগীয় একটা প্রক্রিয়া, সেটা হলো তার বদলিটা হয়েছে, কিন্তু মামলা যেটা হয়েছে তার যে কার্যক্রম, আদালত যে কার্যক্রম নেবে তার মুখোমুখি তো তাকে হয় না, ওখানে তো আমি সেটা বলছি। এটা 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 আপনার নিয়ম আছে যে সরকারি কর্মকর্তার বিরুদ্ধে মামলা করলে সেটা আমার গভর্নমেন্টের একটা অনুমতি লাগে। তো এটা মন্ত্রণালয়ের একটা অনুমোদন হয়তো লাগবে, বা অন্য সংশ্লিষ্ট বিষয়ের একটা অনুমোদন লাগবে। এটা প্রক্রিয়াগতভাবে আমার মনে হয় পুলিশ সুপার মহোদয় এটা দেখবেন।
আমরা আশা করছি তিনি দেখবেন। এবং কোনো কর্মকর্তার দায়িত্ব মন্ত্রণালয় নেবে না, না, তার কোনো অপকর্মের দায়িত্ব মন্ত্রণালয় বা তার বিভাগ নেবে না। তো সো এখানে মামলা করার ক্ষেত্রে যদি তাদের কোনো অনুমোদন লাগে, আমার মনে হয় না এখানে আর কোনো ইয়ে করবে, তারা কোনো গাফিলতি করবে বা ইয়ে করবে না, এটা আইনগতভাবে তারা পারবে ইয়ে করবে। করতে পারবে না। কারণ ব্যাপারটা হয়েছে যে এরকম এখানে থাকবে যে ওই ব্যক্তির যেহেতু মামলা দায়ের করছে সে হচ্ছে ভুক্তভোগী। এখন যদি এটা থানা না করে, তিনি প্রয়োজন হলে কোর্টে যেতে পারেন, কোর্টের কাছে এটা পিটিশন করতে পারেন যে আমি এইরকম মামলা দায়ের করেছি, আমার এই ঘটনা ঘটেছিল, তারা এই ব্যাপারটা, তখন কোর্টও তদন্ত দিতে পারে। তদন্ত তাই এই যে তদন্ত আইনগত যে দিকগুলো রয়েছে সেটা প্রক্রিয়া অনুযায়ী হোক, এটা আমরা চাই, প্রক্রিয়াতেই আসুক, এবং এই প্রক্রিয়ার কাজটি যেন এইরকম প্রশাসনের ধীর গতিটা যেন না হয়। সেটাই। টিটু ভাই, আমি আরেকটি সম্পূরক প্রশ্ন আপনাকে দিয়ে শুরু করব, তারপরে আমি ইয়াদুলের কাছে যাব। সেটা হলো, আপনি বলছেন বা আমরা যে আন্দোলনের একটা সফলতার কথা বলছি, আমরা ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজ, মেহেরপুর জেলার সকল সাংবাদিক আমরা প্রায় একটা কাতারে এসে আজকে আন্দোলনটা করলাম। প্রশ্ন হচ্ছে যে আমরা প্রথমে কিন্তু সাংবাদিক, প্রেস ক্লাব হচ্ছে একটা পেশাজীবী সংগঠন, সেটা নেহাতি নিজেদেরই। হ্যাঁ, ওই একটা ঘর আছে, একটা ঘর আছে, ওই একটা ঘর আছে, থাকতেই পারে। কিন্তু আমরা কিন্তু আমাদের মূল পরিচয়টা কিন্তু আমরা সাংবাদিক। সেই সাংবাদিকদের যে মূলত যে কাজ, আমরা আমাদের জেলার নানান ধরনের সফলতা, বিফলতা, অনিয়ম, অত্যাচার, নির্যাতন, নানান কিছু নিয়ে আমরা অনুসন্ধানী রিপোর্ট সহ আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের যে সমস্ত বিষয়গুলো আছে আমরা সেগুলো নিয়ে কথা বলি, সেগুলো নিয়ে রিপোর্টিং করি, স্থানীয় পত্রিকা এবং জাতীয় পত্রিকা। ভবিষ্যতে যদি আমাদের, আপনাকে যদি আমি একটা উদাহরণ দিয়ে বলি, যে মেহেরপুরে আমাদের বেশ কিছু অনুসন্ধানী এই ধরনের ডিপার্টমেন্ট এর অনুসন্ধানী রিপোর্ট আছে, দৃশ্যমান কোনো পদক্ষেপ আমরা নিতে দেখি নাই, এবং সেখানে কিন্তু মূলত মানুষ সাফারিং করে। আপনাকে যদি আমি উদাহরণ দিই, মেহেরপুরের শিক্ষা বিভাগ, আপনি জানেন আমরা একটা সিরিজ নিউজ করেছিলাম বাড়াদি বর্ষিবাড়ি স্কুলের হেডমাস্টারের দুর্নীতি নিয়ে, তার অনেক টাকার দুর্নীতি, অনেক। এই সিরিজ নিউজের একটা পর্যায়ে মেহেরপুরের মাহফুজুল হোসেন ডিইও, জেলা শিক্ষা অফিসার, ওনার সাথে যখন সাংবাদিক কথা বলছেন যে ওনার ব্যাপারে একটা তদন্ত কমিটি হয়, সেই তদন্ত রিপোর্টিংয়ের প্রশ্নে ওনার কাছে যখন জানতে চাওয়া হয়, উনি তখন সাংবাদিককে উল্টো জিজ্ঞাসা করছেন যে আপনার এত ইন্টারেস্ট কেন? ক্যান ইউ ইমাজিন দিস? যিনি কনসার্ন অথরিটি, সে সাংবাদিককে বলছে যে আপনার এত ইন্টারেস্ট কেন? ওই সাংবাদিক আবার এটা নিয়ে অনুসন্ধান করলো, দেখা গেল যে ওইখানে ওনার ক্যান্ডিডেট আছে, উনি সেই অনুসন্ধান করতে চান না আর কি, সাংবাদিককে নিবৃত করতে চান। আপনি জানেন মেহেরপুর সরকারি স্কুলের, আমি আসলে ঘটনাটা অবতারণা করে আপনাদের কাছ থেকে এ বিষয়ে জানতে চাইব। মেহেরপুর সরকারি হাই স্কুলের শিক্ষক সিদ্দিকুর রহমান, ধর্মশিক্ষা শিক্ষক, উনি মেহেরপুরের জেলা কোঠায় চাকরি করেন। এই রিপোর্টটা আমি দেখেছি, এটা জাতীয় পত্রিকাতেও নিউজ হয়েছে। জেলা কোঠায় চাকরি করছেন উনি এবং ওনার মিসেস। ওনার বাড়ি হচ্ছে বাগেরহাট, ওনার মিসেসের বাড়ি খুলনায়। আমার মেহেরপুরের 2 জন মানুষ বঞ্চিত হয়েছে। আপনি বলেন, একটা এই ধরনের অনুসন্ধানী রিপোর্ট কেন আমরা যাবৎ পর্যন্ত, এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ আমরা দেখলাম না? হয় তিনাকে বলতে হবে যে না, এটা কোনো সমস্যা না, এটা আইনের ব্যত্যয় হয়নি, উনি ঠিক আছেন, অথবা যদি তিনার ব্যত্যয় হয়ে থাকে তাহলে বিভাগীয় একটা তদন্ত এবং বিভাগীয় একটা পদক্ষেপ অবশ্যই হওয়া উচিত ছিল, নাকি একটা সাংবাদিক রিপোর্ট করেই শেষ? এই বিষয়গুলো নিয়ে যদি আপনি বলেন। এইটা আপনার, আমি এই সিদ্দিকুর রহমান সাহেবের ঘটনা দিয়েই বলি। একটা বিধান আছে যে একজন ব্যক্তি যদি, আপনি ধরেন এই জেলার মানুষ, এখন অন্য জেলায় চলে গেলেন, ওখানে যদি আপনি 5 বছর থেকে যান, আর ওখানে যদি আপনার ভোটার আইডি কার্ড তৈরি হয়ে যায়, তাহলে আপনি ওই জেলার নাগরিক হয়ে গেলেন। সেই অর্থে উনি কিন্তু এই জেলার নাগরিক না, না, ভুল হচ্ছে। হ্যাঁ, ভুল হচ্ছে। কিন্তু উনি যখন এখানে চাকরি পান, ওনার এখানে কিছুই নেই, ওনার এখানে কিছু, মানে উনি এসে চাকরি নিয়ে কোথা থেকে চাকরি নিয়ে এসেছেন? চাকরি নিয়ে এসেছেন কোথায়? ও আচ্ছা আচ্ছা, তাহলে না, আমি ওইটা বলছিলাম যে যদি উনি এটা করে থাকেন, আমি একটু আপনাকে একটু যোগ করি, সেটা হলো মাঝে মাঝে ওনার এক বন্ধুর বাড়িতে বেড়াতে আসতেন। আচ্ছা, সেটা হলো আমাদের এই যে সদরপুজার ইয়েতে, যে
রাজাপুর কি মানে জমির উদ্দিন মাস্টারের বাসা। জমিরুদ্দিন মাস্টার নামে ওনার এক ছেলে আছে, তার বন্ধু বা বড় ভাই, যাই হোক, ওইখানে মাঝে মাঝে বেড়াতে আসতেন। ওই সুযোগটাকে উনি কাজে লাগায় এখানকার উনি নাগরিকত্ব নিয়েছিলেন, আচ্ছা নিয়ে ওইখানে আবেদন করেছিলেন। আচ্ছা, তাহলে এখানে বুড়িপোতা ইউনিয়নে আমি কিন্তু ওনার- বিধানটা বলছিলাম, যদি উনি এখানে ওইভাবে নাগরিকত্ব নিয়ে উনি থাকেন, এই বিধান মানেননি। আচ্ছা, যদি এটা না মেনে থাকেন তাহলে এটা তো বিধিগতভাবে ঠিক নয় এবং তিনি এই কোঠায় মেহেরপুরকে দেখাতে পারেন না। এবং শুধু তাই না, ওনার এই যে ওনারা দুইজন স্বামী স্ত্রী যে দুইজন চাকরি করছেন এবং উনি খুব সাদা জামা পরে বিভিন্ন জায়গায় ওয়াজ নসিহত করে বেড়ান, ঠিক আছে, এইটা হতে পারে না। উনি একজন ধর্মশিক্ষার শিক্ষক, এইটা কোনোভাবে হতে পারে না। আমার দুইটা মানুষ মেহেরপুরে চাকরি থেকে বঞ্চিত হয়েছে আমার জেলা গোটাই। এমনি আমার মেহেরপুর পশ্চাৎপদ একটা এলাকা, সীমান্তবর্তী একটা পকেট কর্নার হচ্ছে মেহেরপুর। আমরা চাই আমাদের এখানে ব্যক্তিগতভাবে কারোর উপরে কিন্তু আমাদের কোনো আক্রোশ নাই। আমরা যেটা চাই, এই প্রসঙ্গটা আমি তুললাম এই কারণেই, আমরা দুর্নীতি রিপোর্ট করছি কিন্তু আমরা কোনো পদক্ষেপ নিতে দেখছি না। মূলত আপনার কাছে হ্যাঁ, আমি ওই কথাতে আমি আসছি। জি। সেটা হলো যে এটা যদি এই দুর্নীতির কথাটা নিশ্চয়ই প্রশাসনের জায়গাতে পৌঁছেছে, অর্থাৎ এই যেই প্রশাসনে উনি চাকরি করেন, যেই কর্মকর্তার অধীনে চাকরি করেন, সেই বিভাগ তো নিশ্চয়ই এটা জানেন। তাহলে উনি ধর্মশিক্ষক হিসেবে এসছেন শিক্ষা বিভাগে, তাহলে শিক্ষা বিভাগ এটা জানেন। জি, তাহলে উনি চাকরিটা পেলেন কিভাবে, কোটাটা পেলেন কিভাবে? উনি কিন্তু কোটা পেয়েছেন মেহেরপুরের নাগরিকত্ব দেখিয়ে। আমি কিন্তু এই কথাটা বলতে চাচ্ছি। হ্যাঁ, উনি কোটা পেয়েছেন মেহেরপুরের নাগরিকত্ব দেখে। তো এই মেহেরপুরের নাগরিকটা উনি হয়েছেন কিভাবে সেটা আপনারা বললেন, যে উনি নাগরিক হয়েছেন, ওনার এক বন্ধুর বাড়িতে আসতেন যেতেন, এই করতে করতে নাগরিক সার্টিফিকেট নিয়ে গেছে। তার মানে আমরা মেহেরপুরের মানুষই সহযোগিতা করেছি, তাহলে তো সে নাগরিকত্ব পায় না। না, এবং যেভাবে ধরেন পেয়েছেন, আপনি বললেন- ওটা দিয়ে হবে না। ওনার নাগরিকত্ব পেয়ে আমরা জানেন যে অনেক ইন্ডিয়া থেকে অনেকে এসে পৌরসভা বা আপনার ইউনিয়ন পরিষদ থেকে একটা সার্টিফিকেট নিয়ে তারা এলাকার ইয়েতে বাইরে চলে যায়, দেখা যাচ্ছে মেহেরপুর থেকে নিল। আমি যদি আপনাকে বলি 3-4টা শিল্পীর কথা আপনি জানেন, করিম শাহাবুদ্দিন, ওই বরকত, সালাউদ্দিন, এরা ইন্ডিয়ার মানুষ। এরা এখান থেকে এসে পৌরসভার সার্টিফিকেট নিয়ে নাগরিকত্ব নিয়ে ঢাকায় খুব বহাল তবিয়তে বড় বড় অবস্থান করছেন। প্রশ্ন হচ্ছে, আপনি যদি জেলা কোটাকে টাচ করতে চান, জেলা কোটা যদি আপনাকে পেতে হয়, তাহলে অবশ্যই আপনার এখানে জমি এবং এটা থাকতে হবে। চাকরি বিধিতে দণ্ডনীয়। চাকরি বিধিতে দণ্ডনীয় অপরাধ। আপনি এই তথ্য গোপন করেছেন, চাকরি থাকতে পারে না। তথ্য গোপন করেছেন। আমি ইয়েতে কথা বলেছি, আপনার খুলনা ডিডি অফিসে কথা বলেছি, উনি বলেছেন এটা দণ্ডনীয় অপরাধ। আমি ডিসি মহোদয়ের সাথে কথা বলেছি এই বিষয়ে, উনি বলছেন যে তো চাকরি থাকার কথা না, কিন্তু আজ প্রশ্ন পর্যন্ত কোনো দৃশ্যমান কোনো ব্যবস্থা, আমি এসপির সাথে কথা result বলেছি, কোনো দৃশ্যমান পদক্ষেপ আমরা নিতে দেখিনি। তাহলে এই জায়গাগুলাই আমাদের সত্যিকার অর্থে এই রিপোর্টিংগুলোকে কেন্দ্র করে আমাদের একটা ঐক্যবদ্ধ প্রেশার দেওয়া উচিত যে কোনো রিপোর্টিংয়ের ক্ষেত্রে, যে অবশ্যই যে সেগুলোর একটা সুরক্ষা হওয়া উচিত। তবে আমার মনে হয় যে ওই জায়গাটাই আমরা সাংবাদিকরা আজকে এক হতে পেরেছি। যে সাংবাদিক যখন তথ্য সংগ্রহ করতে যায়, যে যখন তারা নির্যাতিত হচ্ছে, আজকে এই যে যখন আমরা এই নিউজটা করছিলাম, যে এই যে বর্ষিবাড়ির স্কুলের যে ঘটনা, এটা নিয়ে সিরিজ নিউজ করছি, বিভিন্নভাবেই কিন্তু আমাদের মাধ্যমে তারা ইয়ে করছে, মানে আমাদেরকে ডমিনেট করার চেষ্টা করেছে, আমাদেরকে কন্ট্রোল করার চেষ্টা করেছে, মাঝে মাঝে আমাদের হুমকিও দেওয়া হয়েছে, আমাদের নামে বিভিন্ন রকম উৎসাহ রটানো হয়েছে যে আমরা চাঁদা টাদা নিচ্ছি ইত্যাদি ইত্যাদি। তো বিষয়টা হচ্ছে কি, যে আমরা আসলে ওই জায়গাটায় কাজে আমরা কি করছি, তার যে কুকুরটিগুলো, তার যে অন্যায়গুলো, এগুলো আমরা তুলে ধরার চেষ্টা করছি আমাদের মতো করে কৌশলে। আমরা আমাদের জায়গায় সফল হয়েছি। এখন বিষয়টা হচ্ছে যে আমাদের ওই রিপোর্টগুলো নিয়ে সংশ্লিষ্ট শিক্ষা বিভাগ, জেলা প্রশাসন বা উপজেলা খুলনা বিভাগীয় পর্যায়ে যারা আছেন দায়িত্বে, তাদের উচিত যে এই বিষয়গুলো নিয়ে একটু খুঁটিনাটি করে দেখে তাদের ব্যবস্থা নেয়। দেন গভর্নমেন্টের একটা ডিপার্টমেন্ট আছে, আমি আপনার এখানে কথা নির্ভর, যে ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টের পেপার নিউজ কাটিং, তাদের কমপ্লেন যেগুলো থাকে সেগুলো নেওয়ার কথা এবং সেই কমপ্লেন অনুযায়ী স্টেপ নেওয়ার কথা। স্টেপ নেওয়ার কথা। এখন ব্যাপার হচ্ছে কি, দুর্নীতি সমাজের আমাদের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। শিক্ষা বিভাগের দুর্নীতি তো আপনারও যেমন জানা, আমারও তেমন জানা, আরো 10 জনের তেমন জানা। আপনি একজন খোদ শিক্ষককেই জিজ্ঞাসা করেন যে তাদেরকে কিভাবে কি করতে হয়,
আর তারা দেখবেন যে সব বলে দেবে। যিনি এর ব্যবস্থা নেবেন হয়তো তিনিই দুর্নীতিগ্রস্ত, হ্যাঁ, মানে নৈতিকভাবে তিনি দুর্বল। এই যে নৈতিকভাবে আমাদের যে অবক্ষয়টা আমি ঘটেছে, আপনাকে বললাম মেহেরপুরের এখন স্টিল যিনি ডিইও হিসেবে দায়িত্ব পালন করছেন উনি সাংবাদিককে জিজ্ঞাসা করছেন আপনার ইন্টারেস্ট কেন হতো। আপনার বিয়ের কথাতেও আমি আসছি। এই যে কথাগুলা বলে আপনি দেখবেন ওরা যখন চেয়ারে বসে, সব থেকে মজার ব্যাপার হলো চাকরি একটা পেল, চেয়ারে বসলো, চেয়ারটা হচ্ছে যে শপথ নিয়ে সে বসলো, চেয়ারটা হচ্ছে জনগণের চেয়ার, তুমি হচ্ছে দায়িত্ব পালন করতেছো, সেই দায়িত্বটা তোমাকে সঠিকভাবে পালন করতে হবে। এটা তারা ভুলে যায়। কেন ভুলে যায়? কারণ সে জানে আমি চাকরিটা নিলাম তো টাকা দিয়ে, আমার টাকাটা তো তুলতে হবে। রাইট। তো টাকা তুলতে গেলে তার তো ওইটা করতে হবে, তার বড় কর্তাও জানে যে ওই কামটা করবে, করছে তাই, হচ্ছে তাই, বলবে কে, ধরবে কে? জায়গাটা কিন্তু ওখানে দাঁড়িয়ে গিয়েছে। আপনি বলছেন সংবাদের, আমার যে পুরনো অভিজ্ঞতা, আমি যেটা বলি সাংবাদিকতার জীবনের, আমি দেখেছি রিপোর্টিংয়ের, আমাদের সময়ও দেখেছি, এই কিছুদিন আগ পর্যন্ত ছিল যেটা, সেটা কিন্তু এখন আর নেই। আজ বলা যায় যে 15-20 বছর আর ওটা নেই, 20 বছরই বলা যায় এটা আর নেই, 20 বছর আগে ছিল ওটা। একটা সংবাদ বের হওয়ার সাথে সাথে মন্ত্রণালয়ে নোট পাঠাতো, বিষয়টা কি দেখো, এই দুর্নীতির সংবাদ পাঠানোর সাথে সাথে, এবং এর প্রয়োজনীয় পদক্ষেপ নাও। আমরা খবর পেতাম, ভাই এই কি রিপোর্ট করলেন, তখন তো কাগজ আসতো 7 দিন 8 দিন পরে। কেন ভাই? বলে ভাই এটা জান খারাপ হয়ে গেল, আমাদের উত্তর দিতে দিতে আমাদের জান খারাপ হয়ে গেল। এখন দেখেন তো কেউ বলে কিনা, আপনি শুনেছেন? না, এখনো আপনার কিছু কিছু ডিপার্টমেন্টে অ্যাকশনটা নেয়, বাট বিশেষ করে শিক্ষা ডিপার্টমেন্টে দেখলাম যে না না, আপনি কিছু কিছু ডিপার্টমেন্ট বললে হবে যে যেগুলো হচ্ছে যে খুব মানে তৎপর ডিপার্টমেন্ট, যেগুলোকে না হলে না জনগণের খুব সম্পৃক্ততা রয়েছে, এই ডিপার্টমেন্টগুলো। কিন্তু আদার্স ডিপার্টমেন্টগুলোর দিকে তাকিয়ে দেখেন, সব চুপচাপ, সবাই দেখেন চুপচাপ। আপনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে শুধু আপনি শিক্ষা বিভাগ বলছেন কেন? আপনি হসপিটাল নিয়ে করেননি, স্বাস্থ্য বিভাগ নিয়ে করেননি? আপনার অন্যান্য পত্রিকাগুলো করছে না? তারা রিপোর্ট করছে তো, প্রত্যেকেই রিপোর্ট করছে। তো সে জায়গায় কি হলো, কি হচ্ছে? এতে কদিন আগে মেহেরপুরে অক্সিজেন নেই, নাকের ভিতরে নল ঢুকিয়ে দেওয়া হয়েছে। তাহলে কি হলো? অক্সিজেন নেই, কি হচ্ছে ওটা? কেন নেই? কেন ওই নাকের ভিতরে ফাঁকা নল ঢুকিয়ে দেওয়া হলো? তাহলে কি এটা সংশ্লিষ্ট বিভাগ জানছে না? অবশ্যই। ওষুধ আসে, সেই ওষুধটা দেওয়া হয় না, যায় কোথায়? এখন আসলে একটা এই যে জায়গাগুলা, হ্যাঁ বলুন। এখন যে যে জিনিসটা আমাদের কাছে চোখে পড়েছে, সেই একটা কথা আছে যে বাইরে ফিটফাট ভিতরে সদরঘাট। আপনি দেখেন যে সরকারি অফিসগুলো তার বাইরের যে দর্শনটা কত সুন্দর করে ডেকোরেট করছে, প্রতি বছর সেখানে কিন্তু লক্ষ লক্ষ টাকা বাজেট নির্ধারণ করে সেটাকে করছে। এবং এইখানেও মানে আমাদের গণপূর্ত বিভাগও এই জায়গাটায় দুর্নীতি করে অনেক টাকা কিন্তু নয়ছয় করছে, এরকম অভিযোগ পাওয়া যাচ্ছে। তো ভিতরে যে দেখবেন যে ভিতরে কিন্তু সবই গল্প। বাইরে যাচ্ছেন, জেলা প্রশাসকের কার্যালয় খুব সুন্দর চাকচিক্য, এসপির কার্যালয় খুব সুন্দর চাকরি, একটা জেলা শিক্ষা অফিসারের চেহারাই আলাদা, কিন্তু ভিতরে যে আপনি দেখবেন যে আসলে এই ধরনের কোনো কাজ। আপনারা নিশ্চয়ই অভিজ্ঞতা আছে, আপনি নিশ্চয়ই ঠিকাদারের কাছে গিয়ে শুনবেন, ঠিকাদাররা বলে দেবে যে একটা টেন্ডার হয়, সেটা ওই সড়ক জনপথেই বলেন, গণপূর্ত বিভাগই বলেন, শিক্ষা মন্ত্রণালয় বলেন, এদের যখন একটা টেন্ডার হয় তার একটা ছক আছে, সেই ছকের মধ্যে সবার ভাগ আছে, এবং ওই ছক অনুযায়ী ওই কাজগুলো হয়। আপনাকে একটু সম্পূরক এখানে একটু ট্যাগ করি। আমাদের মেহেরপুরের এলজিডি যিনি এখানকার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, উনি ট্রান্সফার হয়েছেন বেশ কয়েকদিন আগে। ওনার এন্ট্রিতে যাকে এখানে পদায়ন করা হচ্ছে, সম্ভবত 27 অক্টোবর, হ্যাঁ, এখানে যাকে পদায়ন করা হচ্ছে উনি কিন্তু এখানে এসে যোগদান করেছেন, ঠিক আছে, কিন্তু পূর্বের উনি যাচ্ছেন না, দায়িত্ব হস্তান্তর করছেন না। আজ দি কাল দি এই করতে করতে একটা পর্যায়ে উনি বলছেন যে আমাকে প্রতিমন্ত্রী মহোদয় আমাকে এখানে থাকতে বলেছেন। এখন পিছনের থেকে যদি আসলে এই ধরনের কোনো ক্রিয়ানক থাকে, তাই না, আমি এখানে আপনাকে বলবো যে আমরা নিজেরাও তো এই মেহেরপুর প্রতিদিনের আক্রান্ত। সে সাংবাদিক হচ্ছে আইসিটি মামলা আসামি প্রকাশক এস ইমন, সে এবং প্রতিবেদক আল আমিন, যিনি
আসামি হিসাবে যিনি বাদী, এরা তিনজন আসামি এবং বাদী হচ্ছে আমাদের মকবুল সাহেব এক্স এমপির ছেলে, ভাগ্নি। উনি ভাড়া বাসায় থাকেন, এইটা নিয়ে রিপোর্ট হয়েছিল মেহেরপুর প্রতিদিনে। আইসিটির মামলা খেয়েছে, উনি তো এখনো সেই ভাড়া বাসায় আছেন। এবং মানে মকবুল সাহেবের ওই নিউজ করার কারণে ওনার মান ইজ্জত নষ্ট হয়ে গেছে। মামলা মানে মান ইজ্জত পুনরুদ্ধারের জন্য আমাদের নামে ডিজিটাল আইনে মামলা করছেন, মানহানি মামলা করেন না। ওনার মান তো নাই, মান থাকলে মানহানি মামলা করতেন, মান নাই তো ডিজিটাল মামলা করলেন। আমার প্রশ্ন হলো, উনি ওনার মান ইজ্জত রক্ষার জন্য ডিজিটাল মামলা করলেন, ভালো কথা। তো উনি পরের একটা বাড়ি দখল করে আসেন এখন পর্যন্ত, তো উনি সসম্মানে সবাইকে ডেকে নিয়ে তো হস্তান্তর করে দিলে পারেন যে হ্যাঁ বা আমি এই বাড়িটা অনেকদিন ধরে ভাড়া আছি, আমি আর থাকবো না, ওনাকে দিয়ে দিলাম। কই ওই সময় তো ওনার মান ইজ্জত যায় না, মান সম্মান যায় না। আমি প্রশ্নটার অবতারণা করলাম টিটু ভাই এই কারণেই যে তাহলে যারা আসলে যাদের পেশি শক্তি আছে বা যারা ক্ষমতাবান, ইনাদের কাছে কি সাংবাদিকরা এভাবে অসহায় থাকবে? আমাদের এই ঐক্যবদ্ধ ভাবনাটা যদি আসলে এটা যদি না হয়, মানে রান না করে, যে কোনো ধরনের প্রতিকূলতায় আমরা যদি রুখে দাঁড়াতে না পারি, তাহলে আলটিমেট তো আসলে তারা সুযোগ নেবে। সুযোগ শোনেন, প্রত্যেক সরকারের সময় এই ঘটনাটা ঘটে, প্রত্যেক সরকারের সময়। আজকে আপনি বলছেন যে এলইডি উনি বলেছেন যে আমার পিছনে উনি আমাকে বলেছেন তাই আমি আছি। উনি বললেন, উনি কোন সাহসে বললেন? তাহলে একটা সাহস পেয়েছে বলেই তো বললেন, তাহলে তো উনি বলতে পারেন। সেটাই, এগুলা হিসেবটা জনগণ জানে, বোঝে। চাতক পাখির মতো আপনি বাড়িতে চোখটা ঢেকে আছেন, আমাকে কেউ দেখছে না, তা হয় না। আপনি বলছেন এ তথ্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছেও আছে। আমি বলছি এই শহরে কি কি ঘটেছে, কি কি ঘটেনি, এবং কি কি হচ্ছে, কারা করছে, এ তথ্যটা স্বয়ং প্রধানমন্ত্রীর কাছে আছে। ঘটনা ঘটত, লকডাউন আমাদেরকে অনেক সমস্যা করে দিয়েছে। এখন আমি আজকে কিন্তু বক্তব্যে বলছিলাম যে একজন ব্যক্তির সদিচ্ছা, মাননীয় প্রধানমন্ত্রীর সদিচ্ছা দেশকে উন্নয়ন করবেন, দেশকে উঁচু জায়গাতে নিয়ে যাবেন, দেশের মর্যাদা রাখবেন। তিনি বারবার করে বলছেন যে দুর্নীতির বিষয়ে আমার কোনো রকম খাতির হবে না। এই ধরেন ব্যাংকের জালিয়াতি ধরছে, তার দলের লোকও ধরছে, তার দলের লোক বলে খাতির করেননি। এই যে এমপি ঘটনা, হাজী সেলিমের ঘটনা, তাহলে তিনি খাতির করেননি। তিনি যদি বলতেন যে না এটা দেখতে হবে না, তাহলে তো দেখতো না কেউ, কিন্তু দেখছে। কুষ্টিয়ার যে আপনার আওয়ামী লীগের সেক্রেটারি, হ্যাঁ, সেখানে উনি দেখছেন। উনিও ছাড় পান না। তা আমরা যারা মনে করছি যে আমাদের চোখটা চাতক পাখির মতো বালির মধ্যে ঢুকে আছে, আমাদেরকে কেউ দেখছে না, এটা ভুল ধারণা। এই যে সংবাদগুলো হয়, আমরা যে সংবাদগুলো পরিবেশন করি, আমরা হয়তো আমাদের একটু মনে করি যে এটা তাৎক্ষণিক কোনো কিছু হচ্ছে না। এই তাৎক্ষণিকটা আমাদের হচ্ছে ঘটনার প্রেক্ষিতে ঘটে। আজকে ওগুলো ঘটনার প্রেক্ষিতে আপনি বলছেন যে ঐক্যবদ্ধতা যদি আমাদের থাকে, আপনার পত্রিকাকে যদি এরকম ধরনের করে থাকে, আমাদের আবারও ঐক্যবদ্ধ হয়ে একই জায়গা থেকে দায়িত্ব পালন করতে হবে, এবং এটা করা উচিত। জি, সাংবাদিকের কলম হিসাবে এটা সবাই মিলে আমরা করব। আরেকটা জিনিস কেন করব? মেহেরপুরের গ্রেটার স্বার্থে করব, অবশ্যই মেহেরপুরের জনগণের স্বার্থে করব। আমার ভুল ত্রুটি থাকবেই, আমার কাজ করতে গেলে ভুল হবেই, কিন্তু সেই ভুলের সীমানাটা যেন পার না হয়। রাইট। আমি প্রসঙ্গ চেঞ্জ করবো। রুল কুদ্দুস টিটু ভাই, আপনি আজকের আমাদের এই সফল আন্দোলনের আহ্বায়ক হিসাবে আমরা ভবিষ্যতেও আপনাকে একই ভূমিকায় দেখব, যে কোনো ধরনের ব্যত্যয়ের বিরুদ্ধে, সাংবাদিক আক্রান্তের বিরুদ্ধে অবশ্যই আমরা ঐক্যবদ্ধভাবে সেটা মোকাবেলা করব। আমি একজন গণমাধ্যমের মানুষ হিসাবে এটাই প্রত্যাশা করি, আপনি একজন সিনিয়র সাংবাদিক হিসেবে ভবিষ্যতে আমরা সেই আচরণ, আপনি অবশ্যই ঐক্যবদ্ধভাবে সেগুলো মোকাবেলা করার চেষ্টা করব। আপনার এই বক্তব্যের প্রেক্ষিতে আমাকে বলতে হচ্ছে যে মেহেরপুরের আপামর সাংবাদিক বৃন্দ এবং মেহেরপুরের জনগণ, জানি না আমি কেন আমার প্রতি আস্থা রাখে। হয়তো আমার কোনো গুণ বা কোনো কারণে আপনিও যে আস্থা রাখেন, আরেকজনও সেই আস্থা রাখে।
আমি এই আস্থার উপরে বিশ্বাস রেখে আমি এটুকু বলতে পারি, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে শক্তি দান করে মেহেরপুরের জন্য, মেহেরপুরের স্বার্থে আমি কোনো দল মতের পক্ষে নই, আমি দেশের পক্ষে, জনগণের পক্ষে, একটি আদর্শের পক্ষে। ধন্যবাদ আপনাকে। আমি একটু আজকে পত্রিকাগুলোর দিকে নজর দেব। মেহেরপুর প্রতিদিন আছে আমার হাতে। কি হবে প্রাথমিকের শিক্ষার্থীদের লেখাপড়া বন্ধ 9 মাস, ব্যাপক হারে বেড়েছে শিশুশ্রম, বাল্য বিবাহ, ঝরে পড়া ও শিশুশ্রম। আমি এই বিষয়ে ইয়াদুল মমিন আপনার কাছে জানতে চাইব যে এই যে আজকে মাত্র এই বছরের শুরুতে 2.5 মাস ক্লাস পেয়েছিল, নতুন বইয়ের গন্ধ যেতে না যেতেই লকডাউনে পড়েছে, নতুন বই পুরাতন না হতেই স্কুল বন্ধ, একদম স্কুল বন্ধ। সম্ভবত মার্চের 18 তারিখ থেকে স্কুল বন্ধ, জি। এখন পর্যন্ত বন্ধ। একটাই কারণ যে বিশ্বব্যাপী করোনা প্যান্ডামিক, এক ভয়াবহ পরিস্থিতির কারণে এটা বন্ধ করতে হয়েছে। এবং শুধু বাংলাদেশে বন্ধ তা না, সারা বিশ্বের ম্যাক্সিমাম দেশগুলোতেই বন্ধ। 17 মার্চ থেকে বন্ধ। 17 মার্চ থেকে বন্ধ আছে। তো এখনো পর্যন্ত আসলে সব থেকে ঝুঁকিপূর্ণ জায়গা কিন্তু ওইটা। সরকার এখনো পর্যন্ত সেটাকে ঝুঁকিপূর্ণ বিবেচনা এনেই বন্ধ রেখেছে, কারণ এছাড়া উপায় নাই। কারণ আমি, আপনি বা আমরা যারা অ্যাডাল্ট তারা যতটুকু সচেতন, একটা শিশু তো অতটুকু সচেতন না। আবার আমাদের দেশের প্রেক্ষাপট অনুযায়ী আমাদের দেশের প্রাইমারি স্কুল সরকারি স্কুলের থেকে বেশি হচ্ছে কিন্ডারগার্টেন স্কুল, যেগুলো বেসরকারি স্কুল বলি আমরা। বিভিন্ন কিন্ডারগার্টেন আছে, ইংলিশ মিডিয়াম স্কুল আছে, বিভিন্ন ধরনের প্রাথমিক শিক্ষার জন্য যে স্কুলগুলো আছে সেখানে শুধুমাত্র যে শিশুরাই যায় তাও কিন্তু না। শিশুদের সাথে হয় শিশুর মা যে থাকছে, না হলে শিশুর বাবা যাচ্ছে, না হলে কাউকে না কাউকে সাথে করে যেতে হচ্ছে। তার মানে একটা মাস্ট গ্যাদারিং একটা জায়গা কিন্তু ওই কিন্ডারগার্টেন স্কুল বা প্রাইমারি স্কুলটাকে, যেখান থেকে আসলে করোনা প্রাদুর্ভাব হওয়াটা অনেক বেশি সম্ভাবনা থাকে। যে কারণে সরকার এই সিদ্ধান্তটা নিয়েছে। তবে একইভাবে যদি এটাও বলি যে সরকারের এই সিদ্ধান্তের কারণে শিক্ষার্থীরা ব্যাপক ক্ষতিগ্রস্ত। কারণ যখন নিয়মিত লেখাপড়া হয় না, লেখাপড়া যখন রুটিন নষ্ট হয়ে যায়, তখন তাদের মানসিকভাবে তারা কিন্তু তাদের সেই জায়গাটা কিন্তু নষ্ট হয়ে যায়, যেটা আজকে এই ঘটনায় ঘটছে। আপনি জানেন যে আমাদের এই ভৌগোলিক কারণে আমাদের বিশেষ করে 3000 মেয়ে যারা, তাদের শারীরিক গ্রোথটা অনেক সময় বেশি, যে কারণে বাবা মা চিন্তা করে যে তাদেরকে যদি পাত্রস্থ করা যায়, বিয়ে দেওয়া যায়, হয়তো আমি একটু ঝুঁকি থেকে মুক্ত হব। যে কারণে হয়তো দেখা যাচ্ছে ক্লাস 6-7 উঠছে, বাবা মারা বিয়ে দিয়ে দিচ্ছে। প্রশাসন এখানে খুব বেশি ভূমিকা রাখছে তেমনটাও না। আবার আর চিন্তা করছে স্কুল তো বন্ধ আছে, আমার ছেলে ক্লাস 5 পড়ে, গরিব মানুষের ছেলে, দিন আনে দিন খায় তার বাবা, চিন্তা করছে যে বাবার পাশাপাশি যদি ছেলেও যদি একটা কোনো জায়গায় কাজ করে দিনে 200 টাকা বা 100 টাকা ইনকাম করতে পারে, তো সেক্ষেত্রেও কিন্তু সংসারের জন্য একটা কি অর্থনৈতিকভাবে একটা দায় মুক্তি ব্যাপার যেটা, সেটা চলে আসবে। এই নানান কারণে কিন্তু এরকম শিশু শ্রম বৃদ্ধি পাচ্ছে, শিক্ষার্থী ঝরে যাচ্ছে এবং বাল্য বিয়ের ঘটনা কিন্তু ঘটছে। টিটু ভাইয়ের কাছে এর আসবো। মূল কারণটা কিন্তু আমাদের এই স্কুল বন্ধের কারণ, না হলে হয়তো অনেকটা কমে যেত। টিটু ভাই এই বিষয়ে যদি আরেকটু কথা বলি, সেটা হচ্ছে আমাদের ইতিমধ্যে আমরা দেখলাম যে তো ইন্টারমিডিয়েটের তো অটো পাস বলি আমরা, অটো পাস বাধ্য হয়ে না, শুধু ইন্টারমিডিয়েট না, ইন্টারমিডিয়েট তারপরে আপনার ওই যে জেএসসি, পিএসসি সবগুলোকেই অটো পাস করা হয়েছে, শুধুমাত্র এসএসসিটা সিদ্ধান্ত এখন না। আচ্ছা, সেই ক্ষেত্রে আপনার মাধ্যমিকে অন্তত ক্লাসের ক্ষেত্রে কিছুটা হচ্ছে, ওদিকে যেমন অটো পাস দেওয়া হচ্ছে, বিভিন্ন অ্যাসাইনমেন্টে তাদের অনলাইনে ক্লাস চলছে, তবে ইউনিভার্সিটি লেভেলগুলোও চলছে। আমি একটু যোগ করি। মজার বিষয়টা হলো যে ওই প্রত্যেকটা স্টুডেন্টকে ক্লাস 6 থেকে 9 পর্যন্ত 10 পর্যন্ত অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। প্রতি সপ্তাহে 2-3টা সাবজেক্টের অ্যাসাইনমেন্ট জমা দেবে। কিছু কিছু স্কুলে শিক্ষকরা এই অ্যাসাইনমেন্টকে পুঁজি করে তারা নাকি টাকা নিচ্ছে। বাহ, আমার কাছে আজকে নতুন তথ্য আসছে, যদিও তথ্যগুলো এখনো যাচাই যেহেতু হয়নি, সুযোগ হয়নি, তবে এই ধরনের অভিযোগও কিন্তু আসে। তবে কুষ্টিয়ায় এই ঘটনা ঘটেছে এবং এটা নিয়ে সংবাদ প্রকাশ হয়েছে। আসলে করোনাকে পুঁজি করে কিছু শ্রেণীর যারা ওই ধরনের অপকর্ম করে থাকে তারা কিন্তু থেমে নাই, তারা তাদের ইনকামটা কিন্তু ঠিকই রাখছে। কিন্তু এই জন্য আমাদের প্রাইমারি স্কুলের কিন্তু আপনার সেই ধরনের কিন্তু কোনো পরিপত্র এখনো পর্যন্ত মন্ত্রণালয় থেকে মন্ত্রী কর্তৃক বা মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্তৃক এখনো সেই ধরনের কোনো বিশেষ এখনো দিতে পারেনি।
এটা তাহলে এই যে ক্লাস 5 পর্যন্ত প্রাইমারি সেকশনটা, এরা কি তাহলে এই অপরাপর যে ক্লাসগুলো 1 থেকে ক্লাস 5 পর্যন্ত এদের কিভাবে মূল্যায়ন করবে? এটা তো এই বছরে সম্ভবত অটো না দিলেও তো এরা তো সেই বইয়ের সাথে পরিচিত না না। না 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 এটা একটু শুরু হয়েছে সেটা হলো যে ওদেরকে কিছু অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে। আচ্ছা, সেটা মাধ্যমিক হ্যাঁ, মাধ্যমিকে দেওয়া হচ্ছে অ্যাসাইনমেন্ট গুলো, ক্লাস 9-10 গুলো এগুলো দেওয়া হচ্ছে। মাধ্যমিকে দেওয়া না হয়। আমি আপনাকে বলছি যে আর এই primary- প্রাইমারি যে লেভেলটা হচ্ছে যে সেটা হচ্ছে যে টিচাররা গার্জেনের সাথে মোবাইলে যোগাযোগ করছে। আচ্ছা, মোবাইলে যোগাযোগ করে বাচ্চাকে এটা পড়ান, বাচ্চাকে এটা পড়াতে হবে, আজকে এটা পড়াবেন, না কালকে ওটা। আরেকটি কাজ করছে। হ্যাঁ, বলেন। যেমন সেটা হলো আপনার প্রাইমারি এবং মাধ্যমিক মানে অনলাইন একটা পেজ ওপেন করছে ফেসবুকে, হ্যাঁ দিয়ে তারা কি করছে ওই আপনার ক্লাস নিয়ে ওইখানে আপলোড দিচ্ছে, যারা দেখছে যারা দেখছে না দেখছে না। এটা তো সংখ্যা খুবই কম, এটা সংখ্যা খুবই কম। তবে এটা প্রাথমিক পর্যায়ে যেটা ওরা করেছে যে ডিপিও বা শিক্ষা অফিস থেকে এটা বলা হয়েছে যে সকল শিক্ষকই তার ছাত্রছাত্রীদের গার্জেনের সাথে যোগাযোগ করবে এবং তারা টেলিফোনে যোগাযোগ রাখছে এবং ওই বলাচ্ছে মাকে বলছে যে এটা আপনি পড়াবেন, এটা আজকে পড়াবেন। এখন পড়াটা এইভাবে চলছে। যেহেতু 2.5 মাসের পড়াশোনা তাদের ওই পরিচিত ওই বইয়ের সাথে, হ্যাঁ। ওদের কি পদ্ধতিতে তাদের অটোপাস? এটা কোনো পদ্ধতি হবে না, এটা কোনো অটোপাস জটিল করবে কি- জায়গা। আসলে জটিল জায়গা। এখন এটাকে অটোপাস করাবে কি করাবে না এটা এখনো গভর্নমেন্ট সিদ্ধান্ত নেয়নি। এটা যখন সেটা প্রাইমারি লেভেল, তো হ্যাঁ। প্রাইমারি বেসিকটা তৈরি না হলে তো একদম তাই। একটা প্রজন্ম শেষ হয়ে যাবে। Right. তো এই জায়গাটায় এখন যেহেতু এই করোনা আমাদেরকে খুব বিপদে ফেলে দিয়েছে, সারা বিশ্বকে বিপদে ফেলে। সেটা বেশ সেনসিটিভ। এটা বিষয়টা আসলেই সেন্সিটিভ। গভর্নমেন্টের এখন খুব কঠিন পর্যায়ে রয়েছে, শিক্ষা মন্ত্রণালয় খুব দুশ্চিন্তায় পড়ে গেছে তারা কি করবে। বারবারই বৈঠক করছে, তারা আলোচনা করছে। শিক্ষামন্ত্রীও বেশ কয়েকবার বলেছে যে এটা নিয়ে আমরা খুব চিন্তা করছি, কি করে নভেম্বরে ক্লাস করতে পারছি না, খোলাতেও পারছি না। অবস্থাটা কি যে শীতের প্রকোপে বেড়ে যাচ্ছে। 19 ডিসেম্বর পর্যন্ত স্কুল কলেজ আবার বন্ধ ঘোষণা করে দিয়েছে। হ্যাঁ, বন্ধ ঘোষণা। না ওই আমি বলছি যে শিক্ষামন্ত্রী কিন্তু এই কথা বলেছে, তো সেই জায়গাটায় এখন আমাদেরকে অবশ্যই একটু অপেক্ষা করতে হবে। আমি একটু ভিন্ন প্রসঙ্গে যাব। জীবননগরে দিনে দুপুরে ব্যাংক ডাকাতি, 8.5 লাখ টাকা ছিনতাই। ওই ব্যাংকে এক সিসি ক্যামেরাও নাই। এটা উথুলি নামক যে বাজার, সেই বাজারে ব্যাংক, সিসি ক্যামেরা নাই, নিরাপত্তা ইস্যুটাও খুব নাজুক। 8.5 থেকে 9 লক্ষ টাকা সেখান থেকে ছিনতাই হচ্ছে। 3 জন পিপিই পড়ে সেখানে ঢোকে একটা খেলনা পিস্তল নিয়ে। আমরা ডিজিটাল যুগের কথা বলছি, আমরা টেকনোলজি ব্যবহার করছি, এটা ব্যাংকে সিসি ক্যামেরা নাই। কিভাবে ব্যাখ্যা করবেন? এটা ব্যাখ্যা করার কিছু নেই, দুঃখজনক। ম্যানেজার একটা ভল্ট আছে, কিন্তু ওখানে একটা ভল্ট আছে, জি। যে ভল্টের টাকা নিতে পারতো সেটা নিতে পারেনি। আরেকজন কাস্টমার ওই সময় ঢুকে গেছিল, মানে ব্যাংকের একজন গ্রাহক ওখানে ঢুকে গিয়ে ও দেখেই উনি বেরিয়ে এসে চিৎকার করেছে, তারপরে এরা পালিয়ে গেছে। তো এখন ব্যাপার হচ্ছে ভল্টের টাকাটা নিতে পারেনি। ভল্টের টাকা কিন্তু নেওয়ার জন্য ভল্ট খুলেছিল ম্যানেজারকে। এই ইয়েতে প্রথম আলো রিপোর্টে এসছে। এটা সব থেকে মজার ব্যাপার হলো, যিনি ব্যাংক ম্যানেজার তিনি কি কর্তৃপক্ষকে বলেছেন? এটা তো অনুমোদন নিতে হয়, জানাতে হয় যে আমার এই অবস্থায়, আমি এটা রিস্কি পজিশনে আছি, এই ব্যাংকে এই অবস্থাতে আছে, অতএব এটা অন্ততপক্ষে আমাদেরকে সিকিউরিটি ক্যামেরাটা দেওয়া উচিত। এখন এতদিনে কিছু ঘটেনি, আগামীতে ঘটবে না এটাই ধারণা করে যার জন্য ব্যাংক চালাচ্ছে। কিন্তু একটা গ্রামীণ জায়গাতে, উথুলি একটা খুবই গ্রামীণ জায়গা, যেখানে স্টেশন যদিও আছে কিন্তু উথুলি স্টেশন তো জানেন দর্শনার কাছে। উথুলি আপনার ওই যে জীবননগরে যে ওই তো জীবননগর উথুলি, দর্শনার যে চিনি কল উথুলি আছে, উথুলি একটা স্টেশনও আছে। চিনি কল কেন্দ্রিক আপনার আখের চাষ হয় বেশি, হ্যাঁ এবং কৃষকদের টাকা লেনদেন করার জন্য ওই মূলত ওই ব্যাংকটা তৈরি করা। হ্যাঁ, এবং ওইখানে আপনার এই মানে এটা তো আজকে তৈরি হয়নি, না, এটা আজকে তৈরি হয়নি। এটা দীর্ঘদিন। এখন বিষয়টা হচ্ছে যে আমাদের এই সব জায়গায় আমরা ডিজিটাল করার চিন্তা করছি, তাহলে ওইরকম একটি জায়গায় মানে যেখানে ব্যাংক প্রতিদিন লক্ষ লক্ষ টাকা ট্রানজাকশন হয়, প্রত্যেকদিন লক্ষ লক্ষ টাকা সেখানে আমানত রাখে গ্রাহকরা, আবার ওখান থেকে নিয়ে যায়, তাহলে ওইটা তো অবশ্যই একটা ঝুঁকিপূর্ণ জায়গা। আপনার কথাটা আমি বুঝতে পারছি ইয়াদুল মমিন। শুধু টাকাই না, আমি একটু হ্যাঁ বলেন। শুধু টাকাই না, ওখানে টোটাল ব্যাংকের রেজিস্টার আছে,
আমার কথা হলো যে টাকা নেওয়ার জন্য লুট হয়েছে বিষয়টা সেদিকে নাই বললাম, যদি একটা রেজিস্টারও হারিয়ে যায় তাহলে এর দায়ভার এই মানে জ্বালাটা সহ্য করবে কিভাবে একজন ম্যানেজার, তাই না? এইটা সেই সিকিউরিটিটা কেন উনি নিলেন না? একজন ম্যানেজার তো কে হয় যে ব্যবস্থা করতে পারে একটা প্রতিষ্ঠানকে, সে তো ম্যানেজার হয়। তাহলে তার একটা সেন্টারে যদি উনি যখন গেলেন, তার উচিত ছিল যে এই জায়গাটায় আমার কি কি লাগবে সেই রিকোয়ারমেন্ট গুলো ওনাকে আগে ফুলফিল করে তারপরে ওনার এই অপারেশন কার্যক্রমে যাওয়া উচিত ছিল আমার মনে হয়। তো এক্ষেত্রে আমি যেটা জানি সেটা হলো আজকে একটা মামলা হয়েছে। আমি এটা বলছি যে আপনি মানে সম্পাদক হিসাবে আপনার কাছে এর কোনো আপডেট আছে কিনা আজকের? আপডেট হচ্ছে একটা মামলা হয়েছে সম্ভবত যে তিনজনকে বা চারজনকে আসামি করে একটা মামলা হয়েছে এবং সম্ভবত ব্যাংকের ম্যানেজার সহ নাকি জড়িত এই ঘটনার সাথে, এবং পাশাপাশি দুইজন সাংবাদিকের নামও নাকি আসছে এখানে। যে এই একটা মামলা হয়েছে, আমি বিস্তারিত জানি না, আমি পরে হয়তো পাবো বিস্তারিত। তো এটা মামলা হয়েছে এই ঘটনায়, এখন আসলে জানি না এর পরবর্তী মানে অবস্থান কি। তবে পুলিশ সুপার যে কথাটা বলেছে সেটা হলো যে ব্যাংকের ম্যানেজার এবং স্টাফরা যদি হতো, তৎপর হতো, তাহলে এই ঘটনাটা ঘটতো না। কারণ যেখানে সাধারণ মানুষে এগিয়ে এসে তাদেরকে প্রতিহত করেছে, সেখানে ব্যাংকের স্টাফরা বা ম্যানেজার সহ যারা আছে তারা তেমন কোনো উদ্যোগ নেই। এটা পুলিশ সুপারের বক্তব্য। তাহলে তো পুলিশ সুপার যখন বক্তব্য দিচ্ছে সে তো প্রাথমিক তদন্ত রিপোর্টেই বলা যায় এটা। অ্যাডিশনাল ডিআইজিও এসছেন মনে হয়। তারপর আসবে এরকম একটা ঘটনা তো আসবে। এটা আসলে কথা। আমি আর একটা খবরের দিকে, আমরা শেষ সময় চলে আসছি। বরিশালে হত্যা করে লাশ ফেলে যায় কুষ্টিয়ায়, খুব মর্মান্তিক একটা ঘটনা। এখানে একজনের স্ত্রী পরবর্তীতে আরেকজনের সাথে বিয়ে করে, একটা সন্তোষচন্দ্র রায়ের স্ত্রী, হিন্দুর স্ত্রী, পরে একটা মুসলিম ছেলের সাথে বিয়ে করে, ঢাকাতেই ছিল। তার অসুস্থতা নিয়ে আসছে বরিশালে। সে পরিকল্পিতভাবে তার প্রথম স্ত্রী যখন জেনে যায়, যার সাথে বিয়ে করে মুসলিম ছেলেটা আব্দুর রশিদ, তার প্রথম স্ত্রী যখন এটা জেনে যায়, তখন এটাকে রিকভারি করার জন্যে দ্বিতীয় স্ত্রী হিসেবে যাকে বিয়ে করে তাকে হত্যা করার পরিকল্পনা করে। এবং সেখান থেকে একটা অ্যাম্বুলেন্স নিয়ে, তার বাড়ি হচ্ছে নীলফামারী, ওই মেয়েটার নীলফামারী যাওয়ার উদ্দেশ্যে সেখান থেকে রওনা দেয় দুইজনের সাহায্য নিয়ে। একটা পর্যায়ে কুমারখালীতে এসে তাকে বালিশ চাপা দিয়ে হত্যা করে ফেলে রেখে দেয়। ঘটনার 6 ঘন্টার মধ্যে পুলিশ এটাকে উদ্ঘাটন করে ফেলে। তার বাড়ির ট্রেস এবং এই তার স্বামী তাকেও গ্রেপ্তার করে, এবং যে অ্যাম্বুলেন্সের ড্রাইভার সে 164 ধারা জবানবন্দি দেয়। তবে এইটা মনে হয় উদ্ঘাটন করছে শুনলাম ফিঙ্গারপ্রিন্ট থেকে। আচ্ছা, মানে লাশের ফিঙ্গারপ্রিন্ট থেকে। এখন তো ইউনাইডি কার্ড বলেন, ম্যাক্সিমাম কার্ডগুলো ফিঙ্গারপ্রিন্ট আছে। যেমন আমাদের মোবাইলে এখন ফিঙ্গারপ্রিন্ট, হ্যাঁ, ফিঙ্গারপ্রিন্ট দেখে নাকি লাশের পরিচয় শনাক্ত করছে, তখন ওই উদ্ঘাটন করে এই ঘটনাটা জানতে পারছে। মানুষের এই যে একটা মানে তার আপনি মানুষের সাথে হিংস্র হয়ে যাচ্ছে। হিংস্র হয়ে যাচ্ছে। এটা তো প্রশ্ন। আমরা আসলে আমাদের যে পরিস্থিতিটা এখন আমাদের হচ্ছে, যে মানুষ ভোগ বিলাসে খুব বেশি ঢুকে পড়ছে। একটা স্ত্রী থাকতে আর একটা স্ত্রী মানে ভোগ বিলাসের জন্য এসে যাবে। তার এক স্ত্রীতে হচ্ছিল না, আর একটা স্ত্রী তার লাগবে, কিন্তু সেটা আবার আর এক ধর্মের। প্রেম করেই হোক আর যে করে হোক তার সাথে সম্পর্ক আছে, সেটাকে আবার রক্ষা করতে যে সে একজনকে হত্যা করছে, যে প্রথম স্ত্রীর কথাকে রক্ষা করতে চেয়ে, হয়তো বা তাই। তাই বলছি। তাহলে এখানে মানুষের এই হিংস্রতা সামাজিকভাবে, মনোবিজ্ঞানে যেটা বলা হয় যে পারিপার্শ্বিক পরিবেশগত অবস্থান এবং মানসিক, এই ঘটনা কিন্তু এরকম ঘটনা আরও আছে, ঘটেছে, অনেক ঘটেছে। তাহলে এইগুলার কিন্তু প্রভাব পড়ে। একটা অর্থনৈতিক বিষয়ও কিন্তু এখানে কাজ করে, পারিবারিক চিন্তা চেতনার মধ্যে কাজ করে, এবং সব থেকে বেশি কাজ করে হচ্ছে যে সে তার ক্যাপাসিটি নাই, অথচ সে সেটা ভোগ করতে চায়। এখানে গিয়ে সে হতাশাবাদী হয়, এখানে গিয়ে সমস্যায় পড়ে, অপর স্ত্রীকে কী বোঝাতে পারবে না, সমস্যায় পড়ে গেল। তার অর্থনৈতিক অবস্থা হয়তো দুর্বল, ওকে দিতে পারে, একে দিতে পারে না। তাহলে এখানে একটা জটিলতা সৃষ্টি হবে। তাহলে কী হলো, বাবা ওকে সরিয়ে দে। তাহলে তার ওই চিন্তাটা, মানসিকতাটা ওইখানে গিয়ে দাঁড়ালো।
এরকমই হচ্ছে। অস্থির একটা ভাব। একটা অস্থিরতা মানুষের ভিতরে কাজ করছে। আর মানুষ চূড়ান্ত জায়গায় চলে যাচ্ছে। আপনি, হ্যাঁ, আমরা চূড়ান্ত জায়গায় চলে গেছি। আপনি দেখেন সমাজের সব জায়গাতে তাকিয়ে দেখেন ভোগ বিলাসের দিকে সবার নজর চলে গেছে। গাংনীতে যত্রতত্র বিক্রি হচ্ছে শিশু খাদ্য, নেই প্রশাসনিক নজরদারি। মেহেরপুর প্রতিদিনের আপনার দ্বিতীয় লিড। এখানে প্রতিবেদক বলছে যে আসলে দোকানের তালিকা রয়েছে উপজেলা হেলথ কমপ্লেক্সের কাছে। এদের মধ্যে 300 বিক্রেতার প্রিমিসেস ফিটনেস মেডিকেল ফিটনেস প্রদান করেছে জেলা সিভিল সার্জন অফিস। তাতে শুধুমাত্র বিক্রেতার কোনো প্রকার ছোঁয়াচে বা কুষ্ঠ রোগ আছে কিনা এটা দেয়। কিন্তু ওই যে প্লাস্টিকের ভিতরে পলিথিন, তার ভিতরে আপনার লিকুইড জুস টাইপের বা প্লাস্টিক পাত্রে বিভিন্ন ধরনের খাদ্য যেগুলো পারমিট করছে কিনা, সেটা ফুড গ্রেডে কিনা দেখার কেউ নেই। শিশুরা খাচ্ছে, আক্রান্ত হচ্ছে। এটা বোধহয় আপনারই টকশোতেই বোধহয় একদিন আমি বলছিলাম যে আমাদের পাড়াতে প্লাস্টিক সামগ্রী বা পলিথিন এই দুটোই তো ক্ষতিকর। আমাদের পাড়াতে নানা খুব আদর করে, মানে দাদা খুব আদর করে বাচ্চাকে নিয়ে এসে ওই দোকান থেকে ওগুলো নিয়ে খাওয়া। কিডনিতে আক্রান্ত হচ্ছে একটা মাত্র বাচ্চা, তাকে নিয়ে গেছে। এখন ব্যাপার হলো যে এইগুলো দেখার কেউ নেই। মানে কি, ভোক্তা অধিদপ্তরের কাছে আপনি বলেন, তারা বলবে আমাদের জনবল নেই। জনবল, সব থেকে মজার বিষয় কি, সব পদ হচ্ছে খালি। জানি না এই পদ খালি রাখে যে কেন, এই পদ তো পূরণ করা যায়, তো সরকার কেন করে না? আর কেন নেয় না? সরকারের কি অনেক বেতন চলে যাবে তাই জন্য নেয় না? কি কারণে যে নেয় না বুঝি না। যাকেই বলেন আমার জনবল কম, আপনি পুলিশে যান বলবে যে আমাদের লোক সংখ্যা কম, এখানে দিয়ে দিয়েছে ওখানে দিয়ে দিয়েছে, যার জন্য ওই জায়গায় দিতে পারিনি। আপনি আর এক জায়গায় যান, সেখানেও ওই একই কথা বলবে যে আমি কাকে পাঠাবো। আমি একটু বলবো, সেটা হলো যে আপনি ভোক্তা অধিকার বলেন, জেলা প্রশাসন বলেন, যারা এগুলোকে নিয়ন্ত্রণ করে, যারা এগুলোকে দেখভাল করে, মানে আপনাকে অভিযোগ দিতে হবে, তারপরে উনি নড়াচড়া করবেন। এটা মারাত্মক একটা ব্যাপার যে আমি তো অভিযোগ পাইনি। যে কোনো বিষয়ে অভিযোগ দিতে হবে। ওই দোকানে পোষা পাউরুটি পাওয়া যায়, আপনাকে লিখিত অভিযোগ দিতে হবে। তারপরে উনি দোকানে মাংস খারাপ, আপনাকে লিখিত অভিযোগ দিতে হবে। ভাই এই যে আমরা তো সাংবাদিক, আমরা এই জিনিসটা জানি। আপনি কিছুদিন আগে ঢাকাতে দেখেন র্যাবের একজন ম্যাজিস্ট্রেট ছিল, তিনি কিন্তু এই ভোক্তা অধিকারের বিয়েতে মাঝে মধ্যে নিজের থেকে স্ব-উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করতেন। র্যাব মোবাইল কোর্ট পরিচালনা করতে 5 বছর ধরে উনি এই কাজ করেছেন এবং ঢাকাতে অনেক হচ্ছে। আমাদের এখানে কে করবে? প্রশাসনের দায়িত্ব আছে। জেলা ম্যাজিস্ট্রেট বলবে যে তুমি একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেবে যে তুমি প্রতি মাসে একবার এটা করবা। তো এটা হয় না, তো এখন করে না। আর ভোক্তা অধিকারে আপনাকে অভিযোগ দিতে হবে। তখন আপনি আপনার অভিযোগ দেওয়ার সময় কোথায়? সেখানে সে আবার নিরাপত্তাহীনতা। আপনি ওইটা বলছেন। আপনি দেখেন, এই দেখেন মেহেরপুর শহরে গরুর মাংস গরু জবাই হয়, সিল কিন্তু মারা থাকে। গরু কিন্তু ফোড়ায় না মাংস, গরুর মাংস ফুরিয়ে যাচ্ছে। গরুর মাংস ফুরিয়ে যাচ্ছে, দাম 350 টাকা। আর এক জায়গায় বিক্রি হচ্ছে 400 টাকা, আর এক জায়গায় বিক্রি হচ্ছে 500 টাকা। তাহলে ও বেটা 350 টাকা দিচ্ছে কোন গরু? ওই জন্য বললাম ফুরাচ্ছে না, মানে যে গরুটা সিলমারা আছে ও গরু ধরেন 100 কেজি, কিন্তু আরো 100 কেজি বাসা থেকে আসে, এই জন্য ওই মাংসটা ফোড়ায় না। না সেটা তো আছে, কিন্তু আমি কিন্তু ওই জায়গাটা বলতে চাচ্ছি না। আমি বলছি যে এই গরুটা সুস্থ গরু জবাই হলো না অসুস্থ গরু, দেখা কথা কার? ঠিক ভাই, আমি একটা কে দেখ, আমার এই হাতে কয়েকটা পত্রিকা আছে, আমরা আজকে অনেক সময় নিয়ে নিয়েছি। মেলা সময় আছে পশ্চিমাঞ্চল, অস্ত্রের মুখে জিম্মি করে 9 লাখ টাকা লুটপাট। চুয়াডাঙ্গার গড়াইটুপি ইউনিয়নের নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহণ, বীর মুক্তিযোদ্ধাদের লাশের দাফন সৎকারের নতুন আদেশ। করোনায় আক্রান্ত স্বরাষ্ট্রমন্ত্রী। কুষ্টিয়ায় জামাতের 25 নারী কর্মী আটক। অভিভাবক নির্বাচনে সুমন ইকবাল প্যানেলের জয়লাভ। পৌরসভা নির্বাচন সরগম, তৃণমূল পর্যায়ের নির্বাচন। এটা ছিল পশ্চিমাঞ্চলের খবর। আমার হাতে আছে সময়ের সমীকরণ। তারাও ঠিক এই ফিল্মি স্টাইলে ভর দুপুরে প্রায় 9 লাখ টাকা লুট। জীবননগরে উতলি সিসি ক্যামেরা ও দুর্বল নিরাপত্তার সুযোগ, আমরা যেটা নিয়ে কথা বলছিলাম। সোনালী ব্যাংকে পিপিই পড়ে 3 অস্ত্রধারীর হানা। 196 পৌরসভার ভোট কেন্দ্র প্রস্তুত। অবাধে গ্যাস সিলিন্ডার বিক্রি
বিক্রিতে বাড়ছে ঝুঁকি। মেহেরপুরে সাংবাদিকদের উপরে হামলার প্রতিবাদে 7 দিনব্যাপী কর্মসূচি। চুয়াডাঙ্গায় নতুন করে 4 জন করোনা আক্রান্ত। আমার কাছে আছে মাথা ভাঙা। তাদের প্রধান সংবাদটি করেছে অস্ত্রের মুখে জিম্মি করে ফিল্ম স্টাইলে সোনালী ব্যাংকের লুট। চুয়াডাঙ্গা জীবননগরে উতলিতে দিনে দুপুরে মুখোশধারীদের হানা। অপরাধীদের সম্পর্কে আমরা একটা ধারণা পেয়েছি। এটাও উতলির ওই ঘটনাকে কেন্দ্র করেই। চুয়াডাঙ্গা পৌর পানি সরবরাহ লাইন পরিষ্কার করা হচ্ছে। আজ ব্লিচিং যুক্ত পানি ব্যবহার না করার অনুরোধ। চুয়াডাঙ্গায় আরও 4 জন করোনা আক্রান্ত। মেহেরপুরে আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গায় রেড ক্রিসেন্ট ইউনিটের বার্ষিক নির্বাচন, 7 পদে 14 প্রার্থীর মনোনয়নপত্র জমা। নেশার ইঞ্জেকশন সহ আটক খায়রুলের ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড। এই ছিল আমার কাছে আজকের পত্রিকা। আপনাদের দুজনকে ধন্যবাদ। আমরা একদমই সময় শেষ, বরঞ্চ অনেক বেশি সময় নিয়ে নিয়েছি। আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে কথা বলবো। অনেক ধন্যবাদ আপনাদের। আপনাদের সকলকে ধন্যবাদ হচ্ছে শ্রোতা দর্শকদেরকে। কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আজকে কথা বলছিলাম অনেকটা গোষ্ঠীগত ভাবনায় সাংবাদিকদের স্বার্থ কিভাবে আজকে ঐক্যবদ্ধ একটা আন্দোলনের মধ্যে দিয়ে আমরা একটা অর্জন ঘটেছে আমাদের, সেটা নিয়ে আজকে একটা লম্বা সময় নিয়ে 2 জন সাংবাদিকের কাছে আলোচনা বিষয় ছিল। সেক্ষেত্রে আমরা অন্যান্য আরও গুরুত্বপূর্ণ বিষয় ছিল যেগুলো নিয়ে কথা বলতে পারিনি। সেই ক্ষেত্রে আমরা একটু স্বার্থপরও আমি ছিলাম এই বিষয়টা নিয়ে কথা বলার জন্য। আগামীতে নতুন কোনো অতিথিকে নিয়ে আমরা এই সংবাদ বিশ্লেষণে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।